সুন্দরবন উপকূলে সন্দেহজনক ট্রলার আটক, উদ্ধার হয়েছে অস্ত্র ও গুলি। ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি। ট্রলার থেকে 4 জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করা হয়। বন দফতরের সঙ্গে যৌথ অভিযানে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। ট্রলারে থাকা 4 জনের মধ্যে 3 জন ঝড়খালি এবং 1 জন সন্দেশখালীর বাসিন্দা। 22শে জুলাই সুন্দরবন উপকূলবর্তী সমুদ্র সীমায় এই অভিযান চালানো হয়, এমনটাই দাবি কোস্টগার্ড সূত্রে। ট্রলারের ভিতর থেকে লুকিয়ে রাখা 5টি বড় বন্দুক এবং একাধিক তাজা কার্তুজ উদ্ধার হয়। কোথা থেকে আসছিল অর্থগুলি, কোথা থেকে আসছিল অস্ত্রগুলি, পাচার চক্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ছমাসে বিহার উত্তরপ্রদেশে 2 কোটি টাকার রক্ত বিক্রির অভিযোগ। যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংকের রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করতে নিষেধ করল স্বাস্থ্য দফতর। এসএসকেএমের দ্বিতীয় বর্ষের কয়েকজন পড়ুয়াকে ডাক্তার সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল রক্তদান শিবিরে। তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। পদ্মপুকুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের পর এবার যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংক। দক্ষিণ কলকাতার আরও একটি ব্লাড ব্যাংক সম্পর্কে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 6 মাসে বিহার ও উত্তরপ্রদেশে 2 কোটি টাকার রক্ত বিক্রি করেছে এই ব্লাড ব্যাংক। এসএসকেএমের দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের ডাক্তার সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল রক্তদান শিবিরে। ঘটনার জেরে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহে যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। বেসরকারি ব্লাড ব্যাংকগুলি থেকে ভিন রাজ্যে ব্লাড ব্যাংকগুলিতে রক্ত এবং রক্তের উপাদান বিক্রি করার যে চক্র রাজ্যে সক্রিয় রয়েছে, সেই ঘটনার তদন্তে আরও আঁটোসাঁটো মনোভাব নিল স্বাস্থ্য ভবন। ইতিমধ্যেই দক্ষিণ কলকাতার যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে তলব করে রীতিমতো তাদেরকে নির্দেশ দেওয়া হলো যে যতক্ষণ না তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ কোনো রকমভাবেই রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করা যাবে না ব্লাড ব্যাংকের জন্য। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বিহার ও উত্তরপ্রদেশে যে 2 কোটি টাকার রক্ত বিক্রি করেছে এই ব্লাড ব্যাংক, তার মধ্যে রয়েছে 3262 ইউনিট লোহিত কণিকা, যার আনুমানিক বাজার মূল্য 33 লক্ষ টাকা। 5টি বহুজাতিক সংস্থাকে বিক্রি করা হয়েছে প্রায় 3000 লিটার প্লাজমা, যার বাজার মূল্য প্রায় 1,65,00,000 টাকা। ভারতবর্ষের আইন অনুযায়ী রক্ত একটা এসেন্সিয়াল লাইফ সেভিং ড্রাগ। তাকে কেন্দ্র করে যে কালোবাজারি অনৈতিক কাজকর্ম, তা কখনো আমরা সমর্থন করি না। এই বেআইনি অনৈতিক কার্যকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়। দেশের রাজ্যের সমস্ত জেলা হাসপাতাল এবং সম্ভব হলে মহকুমা হাসপাতাল স্তর পর্যন্ত যাতে সরকারি ব্লাড সেন্টার বা ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট তৈরি করা যায়, তার উদ্যোগ গ্রহণ করা উচিত। স্বাস্থ্য দপ্তরের তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, ব্লাড ব্যাংকের তরফে আয়োজন করা রক্তদান শিবিরে চিকিৎসক পরিচয় যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তারা সকলেই এমবিবিএস পড়ুয়া। এসএসকেএমের দ্বিতীয় বর্ষের কয়েকজন পড়ুয়াকেও ডাক্তার সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল রক্তদান শিবিরে। ওনারা যেটা ভালো বোঝেন সেটা করবেন। ওনাদের যদি মনে হয় যে সবকিছু বন্ধ করে দিয়ে ব্লাডগুলো ফেলে দেওয়া উচিত, তাহলে দেবেন। আর যদি মনে হয় যে কোনো মাল্টিন্যাশনালকে দিয়ে সমস্ত কিছু চালিয়ে দেবেন, যেমন রিলায়েন্স কিংবা আম্বানি আদানি এদের দিয়ে, তাহলে সমস্ত আমাদের সবকিছু বন্ধ করে দেবেন। হয়তো সেটার দিকেই যাচ্ছে। অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে। আপনাকে আগের দিন বলেছিলেন সবাইকে, ব্লাড ব্যাংকের যা আমরা ইনফরমেশন পেয়েছি, নামকরণ করব না, কে করেছে জানি। একটি বেসরকারি হাসপাতাল, তার একটি বেসরকারি ব্লাড ব্যাংক, আমরা এগুলো সবই তলব করছি। গতকাল থেকে আমরা এই খবরগুলো পেয়েছি। সদা তৎপর কিন্তু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, আমরা ছবি পেয়েছি। আজকে সকাল থেকে তদন্ত শুরু হয়েছে। কত রক্ত ভিন রাজ্যে পাচার বা বিক্রি করা হয়েছে তা জানতে অশোক ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে যাবতীয় নথি সহ বুধবার হাজিরা দিতে নির্দেশ দেয় রাজ্য ব্লাড ট্রান্সফিউশন সেল বা এসবিটিসি। সেই সঙ্গে যেসব এমবিবিএস পড়ুয়াকে চিকিৎসক সাজিয়ে নিয়ে যাওয়া হয় রক্তদান শিবিরে, তাদেরকেও বুধবার তলব করা হয়। তাদের প্রত্যেকের কাছ থেকে লিখিত বয়ান নেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, কর্তৃপক্ষের জমা দেওয়া নথি থেকেই স্পষ্ট, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ভিন রাজ্যে 2 কোটি টাকার রক্ত বিক্রি করেছে অশোক ব্লাড ব্যাংক। 5টি বহুজাতিক সংস্থাকে প্রায় 11,140 ইউনিট অর্থাৎ প্রায় 3000 লিটার প্লাজমা বিক্রি করা হয়েছে। অন্যদিকে পদ্মপুকুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের বিরুদ্ধে ওঠা 6 কোটি টাকা রক্ত পাচারের অভিযোগের তদন্তে পুলিশের সাহায্য নিচ্ছে স্বাস্থ্য ভবন। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। দক্ষিণ কলকাতার শিব মন্দিরের উদ্যোগে শুরু হলো রথের মেলা 2026। চলবে 4 দিন। কেনাকাটার সঙ্গে মেলায় রয়েছে পেট পুজোর সুযোগ। 10 বছরে পা দিয়েছে দক্ষিণ কলকাতা শিব মন্দিরের রথযাত্রা। শুক্রবার উল্টো রথ,
তার আগে শুরু হলো রথের মেলা 2026। উদ্যোক্তা দক্ষিণ কলকাতার শিব মন্দির। মেলায় স্টল দিয়েছেন পাড়ার এবং আশেপাশের মহিলারা। স্টলে বিক্রি হচ্ছে তাদের হাতের কাজ। এগুলো সমস্ত আমার নিজের তৈরি, আমাদের ডিজাইন আমার হাজব্যান্ডের, আর আমার নিজের হাতে আমার মেশিনে আমি প্রিন্ট নিয়েছি। সমস্ত বাঙালির প্রাণেই তো উত্তম কুমার আছে, থাকবে, এবং যেহেতু ওনার এবার জন্মশতবার্ষিকী প্লাস এর মধ্যেই ওনার মৃত্যুবার্ষিকীটাও পড়েছে, তো ওনাকে ছাড়া তো ভাবা যায় না। আমার ডিজাইন বা আমার প্রিন্ট তো আমি ভাবতে পারি না ওনাকে ছাড়া। এটা আমরা শিব মন্দিরে শিখি। আমাদের টিচার আছেন সেলাই আন্টি, আমরা অনেক দিন ধরেই সেলাই করছি আর অনেক দিন ধরে এইগুলো শিখেছি। আর এইগুলোই পার্স শিখেছি, আর ব্যাগ শিখেছি, প্লাজো, কুর্তি, কুশন কভার, আর হাতের ওইগুলো যে উন দিয়ে বানানো হচ্ছে ওইগুলো আন্টি শেখাচ্ছে এখন, ব্লাউজ, নানা রকম জিনিস। এই বছর মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ। সেই কথা মাথায় রেখে মেলার প্রতিটি স্টলের নামকরণ হয়েছে উত্তম কুমার অভিনীত ছবির নামে। অন্যান্য বছর মেলা হয় 3 দিনে, এবার চলবে 4 দিন। এই মেলার বিশেষত্ব হচ্ছে লোকাল যারা থাকেন, যারা অনেকেই ছোটোখাটো ব্যবসা করেন, তাদেরই, বিশেষ করে মহিলারা, অনেকের বুটিক আছে, তাদেরই আমরা ডেকে নিয়ে আসি। প্লাস ফুড জোনের অনেকেই আছে, বাড়িতে যারা রান্না করে বা বিভিন্ন স্ন্যাক্স তৈরি করে, তারাও এখানে পাড়ার আশেপাশেরই লোক সব এখানে। আমাদের উত্তম কুমারের 100 বছরের পূর্ণ হবে, সেখানে আমরা ওনাকে একটা অন্যরকমভাবে শ্রদ্ধা জানাবো। এখানে প্রায় এখন 40টার মতো স্টল আছে। প্রত্যেকটা স্টলের উত্তম কুমারের কোনো একটা বইয়ের নাম দিয়ে করা হয়েছে। 23, 24, 25, 26 জুলাই অবধি আমাদের এই মেলাটা চলবে। পোশাক আশাকের স্টলের পাশাপাশি মেলায় আছে ফুড কোর্ট, কেনাকাটার সঙ্গে পেট পুজো সুযোগ। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বুধবার তাকে একদিনের জন্য সাসপেন্ড করেছিলেন অধ্যক্ষ। কুণাল ঘোষের সেই সাসপেনশন নিয়েই বৃহস্পতিবার অধিবেশন শুরুর আগে ফের উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। বাদানুবাদ বিজেপি বিধায়কদের সঙ্গে বচসায় জড়ালেন কালীঘাট তৃণমূলপন্থী বিধায়ক। বুধবারের ঘটনাকে এদিন কলঙ্কজনক বলে আখ্যা দেন অধ্যক্ষ। বুধবারের পর বৃহস্পতিবার ফের কুণাল ঘোষকে ঘিরে উত্তপ্ত হলো বিধানসভার অধিবেশন। বুধবার টেনে হিচড়ে কুণাল ঘোষকে বিধানসভার অধিবেশন থেকে বের করে দিয়েছিলেন মার্শালরা। বৃহস্পতিবারই ফের বাদানুবাদে জড়ালেন তিনি। হ্যাঁ, কলঙ্কজনক, এরকম ঘটনা কলঙ্কজনক। প্লিজ বসুন। বিধানসভায় কে বলবে তা নিয়ে বুধবার বাদানুবাদে জড়ান কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ ও ঋতব্রত তৃণমূলের আখরুজ্জামান। মার্শালরা কুণাল ঘোষকে টেনে হিচড়ে অধিবেশন থেকে বের করে দেন। বৃহস্পতিবার বিধানসভায় ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের বাজেট নিয়ে আলোচনা শুরুর ঠিক আগে বুধবারের ঘটনাটি তুলতে চান শোভনদেব চট্টোপাধ্যায়, কিন্তু তা নাকচ করে দেন স্পিকার। বিষয়টা হলো যে গতকালের বিষয়ে কোনো রকম আলোচনা হবে না, যা হওয়ার হয়ে গেছে। কেন স্যার? নো, গতকাল যেটা ডিসিশন নেওয়ার। আমার কথা এরপরই বুধবারের ঘটনাকে কলঙ্কজনক বলে আখ্যা দেন অধ্যক্ষ। বিধানসভা ইতিহাসে এরকম ঘটনা খুব কম ঘটেছে, সেই কলঙ্কজনক অধ্যায় আর রিপিট করবেন না। কি বলতেছে? কলঙ্ক বলছেন না? তখনই এই নিয়ে সরব হন কুণাল ঘোষ। বহিষ্কার তো বহুবার হয়েছে, বহু লোক, তার জন্য আপনি, কি আছে? হ্যাঁ, কারণ ঘটনা হয়েছে যে আমরা আমাদের বিধানসভাতে এরকম ঘটনা ঘটেনি। আপনি আমার কথা শোনেননি, ওখানে ধাক্কাধাক্কি হচ্ছে, আমি দেখেছি। শুরু হয় হট্টগোল, ওয়েলে নেমে আসেন বিজেপি বিধায়করা। কুণাল ঘোষের সঙ্গে তাদের বাদানুবাদ শুরু হয়। কুণাল বাবু, এক মিনিট। আচ্ছা কুণাল বাবু, আপনি বসুন। আমি আবার বলছি, রিতেশ বাবু। শঙ্কর ঘোষ সহ বেশ কয়েকজন বিজেপি বিধায়ক সেখানে চলে আসেন। এরপর একেবারে স্পিকারের ডেস্কের কাছে চলে যান কুণাল ঘোষ। আমি আপনাকে, আমি ঠিক বলেছি, কারণ ঘটনা আছে একদম। আমি ধাক্কাধাক্কি করিনি, আমি কোনো ধাক্কাধাক্কি করিনি। আপনি বসুন, আপনি আপনার নিজের জায়গা বসুন। আপনাকে সম্মান করি, আপনি নিজের জায়গা বসুন। সম্মান করলে পরে আমি আপনাকে বলছি, আপনি শুনছেন না? শুনছি তো, তাহলে বসুন গিয়ে। আপনাকে কলঙ্ক করি। আটকানো হচ্ছে আমাকে, বাদ দেওয়া হচ্ছে আমার নাম। আমি প্রতিবাদ করতে যাচ্ছি,
আমার উপর দমন পীড়ন চলছে, আপনি বলছেন কলঙ্কজনক। কলঙ্ক তো আমাকে বাদ দেওয়ার যে খেলাটা হচ্ছে, চক্রান্তটা কলঙ্কের। অবস্থান বদল করায় কুণাল ঘোষের কোনো বিকল্প হবে না। যে কখন কাকে কার হয়ে বলবেন সেটা কেউ জানে না। আসল কথা 3-4 ভাগে বিভক্ত তৃণমূল কংগ্রেসে কে কত বেশি ফুটেজ খাবে, কে কত বেশি টেলিভিশনের চেহারা দেখা যাবে, তার জন্যে মনে হচ্ছে অদূর ভবিষ্যতে কুণাল ঘোষকে জামা প্যান্ট খুলে রাস্তায় হাঁটতেও দেখা যেতে পারে। সূত্রের খবর, এদিন বিধানসভা অধিবেশন শুরুর আগে আখরুজ্জামানের সঙ্গে কথা বলেন কুণাল ঘোষ। সেখানে ছিলেন ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়। সূত্রের খবর, আখরুজ্জামানকে কুণাল ঘোষ বলেন, আপনার ওপর আমার কোনো রাগ নেই, আমায় বলতে দেওয়া হোক। আখরুজ্জামান শোভনদেব চট্টোপাধ্যায়কে জানিয়েছেন যে কোনো কারোর নাম দিন, আমরা কুণাল ঘোষকে বলতে দেব না। এটা কোন দেশে গণতন্ত্র হচ্ছে? হাউসের ভেতরে এমন কোনো কেউ কাণ্ড ঘটানো উচিত নয় যেটা হাউসের জন্য অপমানজনক হয়। আমি সকলকেই অনুরোধ রাখব যে এই রকম কোনো ঘটনা থেকে যেন বিরত থাকে। শুক্রবার বিধানসভায় কি হবে এখন সেদিকেই সবার নজর। কৃষ্ণেন্দু অধিকারী, আশাফুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।